Okay, so hello everyone. Assalamu alaikum. I think we are live now. So তোমরা সবাই ভালো আছো আশা করি, এবং আমিও ভালো আছি। আমার সাথে হাসিবুল আছে, আজকে হাসিবুলও ভালো আছে। সো বেসিক্যালি আজকে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা অ্যাডার পড়েছি এবং অ্যাডার থেকে মেইনলি বেশি কোয়েশ্চেন আসে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন কিন্তু অ্যাডার থেকেই আসে। তাহলে আমরা সেই অ্যাডারটা দেখেছি এবং অ্যাডার সম্পর্কে বিস্তারিত জেনেছি। হাফ অ্যাডার, ফুল অ্যাডার কাকে বলে, তাদের বেসিক ডিফারেন্স কি, কিভাবে একটা দিয়ে আরেকটাকে ইমপ্লিমেন্ট করা যায়। সো বলতে পারো যে এই অ্যাডার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে। দেন আমরা দেখলাম প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাডার নিয়ে কাজ করা যায়, কিভাবে অ্যাডারটা দিয়ে সত্যিকারের যোগের কাজটা হয়। এবং এটা কিন্তু তোমাদের এই যে সিমুলেশনটা বলো, সিমুলেশনটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তোমাকে সিমুলেট করতে বলতে পারে যে কিভাবে এই যোগটা হয়েছে দেখাও হাতে কলমে। সো এই জিনিসগুলো তোমাদের এভাবে আসতে পারে। সো তোমরা এইভাবে চেষ্টা করবা যে আমি যেভাবে দেখিয়েছি এভাবে দেখানো, এবং কোনো কিছু জানা থাকলে বলে ফেলতে পারো এখন, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আর অবভিয়াসলি তোমার ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডে মেনশন দিতে পারো, বা বইটা খুলে আমাদের কি কি বাকি আছে বা কি কি পড়া হয়নি সেই জিনিসগুলো আমাকে বলতে পারো। ঠিক আছে, আমরা অপেক্ষা করি কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট, তারপর আমরা ক্লাসটা শুরু। আমি সবার সালাম পাচ্ছি, সবাই অনেকে সালাম দিচ্ছ। তো সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, এবং আমি ভালো আছি। কিছুক্ষণ ওয়েট করবো আমরা। আমাদের 4 মিনিট হয়ে গেছে বা 5 মিনিট হয়ে গেছে, আমরা আমাদের পড়া শুরু করতে পারি। সো আমি একটু আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তোমরা কে কি বলছো, আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে? হ্যাঁ, বলা যেতে পারে আজকে চ্যাপ্টারের লাস্ট ক্লাস, বাট আমরা দেখি আমরা শেষ করতে পারি কিনা। হ্যাঁ, আমাদের রেজিস্টার আছে, আজকে আমাদের কাউন্টার আছে, আজকে আমাদের ফ্লিপ ফ্লপও যদি হালকা বলতে হয় সেটাও বলতে হবে। সো আমরা দেখি আজকে লাস্ট ক্লাস কিনা। এন্ড অবভিয়াসলি লাস্ট ক্লাস এখন হবে না, কারণ আসলে আমাদের আরো কিছু ক্লাস নিতে হবে, যেটা হচ্ছে তোমাদের আমরা দুটো সিকিউ ক্লাস নিব, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, যে
বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেন গুলো কেমন আসে সেটা দুটো ক্লাস নিব, এবং একটা এমসিকিউ ক্লাস নিব যেটা হচ্ছে বোর্ড এমসিকিউ গুলো কেমন আসে প্র্যাকটিসের মতো। হ্যাঁ, সো আমাদের অবশ্যই আজকে শেষ ক্লাস না, আমাদের হয়তো আর দুটো সিকিউ প্র্যাকটিস, একটা এমসিকিউ প্র্যাকটিস, তিনটা ক্লাস, আর তিনটা ক্লাস এক্সট্রা লাগবে আর কি। হ্যাঁ, আর মনে হচ্ছে আজকে শেষ হয়ে গেলেও হয়ে যেতে পারে, আজকে থিওরি সব পড়াশোনা শেষ হয়ে গেলেও হয়ে যেতে পারে। ফাইন। সো বেসিক্যালি আমরা লাস্ট ক্লাসের একটু রিভিউ করে নিই যে আমরা কি করছিলাম। আমরা সোফার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম গুলো দেখতেছিলাম, যে যোগ করার জন্য একটা সার্কিট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাডার, এবং যোগের ক্ষেত্রে আমরা তো ট্রুথ টেবিল লিখতেই পারি, দুটো বিটকে যোগ করে যোগ কত হয় সেটার জন্য ট্রুথ টেবিল কিন্তু আমরা লিখতেই পারি চাইলে, এবং সাথে সাথে ট্রুথ টেবিলের পাশাপাশি যদি ট্রুথ টেবিলকে কোনোভাবে লিখে ফেলতে পারি দুটো বিটকে যোগ করে যোগফল কত আসতেছে, ক্যারি কত আসতেছে, সেখান থেকে কিন্তু চাইলে আমরা ক্যারি এবং সামের ইকুয়েশন নিয়ে আসতে পারি। তোমরা দেখেছিলে সামে এখানে 1 এবং এখানে 1, দুই জায়গায় 1 থাকলে তাদের বাম পাশে কেমন হবে, এ আর বি এর অবস্থা কেমন সেটা দেখে আমরা তাদের ইকুয়েশন গুলো লিখে ফেলতে পারতেছিলাম। ঠিক সেম ভাবে শুধু দুটো বিটকে যেই অ্যাডার যোগ করতে পারতো, যোগ করে যোগফল এবং ক্যারি দেখাতে পারতো, তাদেরকে আমরা বলতাম হাফ অ্যাডার। এবং মাঝে মাঝে বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তিনটা বিটকে যোগ করার প্রয়োজন হয় আমাদের। এখন তুমি বলতে পারো ভাইয়া 3 বিট কেন, 4 বিট কি যোগ করা যায় না? 4 বিট যোগ করলে অসুবিধা কি ভাইয়া? বা 5টা বিট কি যোগ করা যায় না ভাইয়া? এমন কি হতে পারে না যে ভাই আমি এখানে অনেকগুলো সংখ্যা যোগ করব, এরকম অনেকগুলো সংখ্যা আমি যোগ করবো ভাইয়া, 1 0 0 0 1 1 0 1 0 এরকম অনেকগুলো সংখ্যা যোগ করবো ভাইয়া, তখন তো আমার এখানে একটা দুইটা তিনটা চারটা বিট যোগ করে যোগফল লিখতে হবে, তারপর আবার হাতে থাকা জিনিস লাগতে হবে। তাহলে কি ভাইয়া 3 বিটের জন্য বলছেন ফুল অ্যাডার, তাহলে 4 বিটের জন্য কি ভাইয়া ডাবল ফুল অ্যাডার হবে? এরকম কিছু হওয়া উচিত? বা 5টা বিট যোগ করার জন্য কি ভাইয়া কোনো অ্যাডার আছে যে অ্যাডার 5টা বিট যোগ করতে পারবে? আচ্ছা, এখন কথাটা হচ্ছে না, আমাদের দরকার নেই, আমরা এই 3 বিটের বেশিতে যাব না। কেন 3 বিটের বেশিতে যাব না? কারণ সবচেয়ে লোয়েস্ট মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে যোগটা তোমাকে করতে হয় সেটা হচ্ছে 0 1, এভাবেই তো সবচেয়ে ছোট যোগটা, যে সবচেয়ে ছোট যোগটা কিন্তু আমরা এখানে দেখেছি, সবচেয়ে ছোট যোগটা কিন্তু আমরা এখানে দেখেছি, সবচেয়ে ছোট যোগে কিন্তু দুইটা দিয়ে কাজ হয়ে যায়, দুইটা ইনপুট দিয়ে কাজ হয়ে যায়, দুইটা ইনপুট দিয়ে কাজ হয়ে যায়। ছোট এর পরে আরেকটা দরকার হয় যেটা দিয়ে বাকি সবগুলোকে হ্যান্ডেল করা যাবে, যেটা দিয়ে বাকি সব কিছুকে হ্যান্ডেল করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এমন একটা অ্যাডার বানাই যে অ্যাডার হচ্ছে 3টা বিটকে ইনপুট নিয়ে, বা এখন 2টা বিট আর আগে থেকে কিছু আসছে কিনা, আগে থেকে কোনো ক্যারি আসছে কিনা, যেমন আমরা যোগটা কিভাবে দেখেছিলাম মনে আছে না তোমাদের? আমরা এই যোগটা কিভাবে দেখতেছিলাম? আমরা কিন্তু দেখতেছিলাম এই যে দুইটা বিট, এই 2টা বিট যোগ হয়ে যোগফল এখানে আসতেছে, এই যে দুইটা 0 এবং 1 যোগ হয়ে যোগফল এখানে আসতেছে, ক্যারিটা চলে যাচ্ছে কি পরের ফুল অ্যাডারে, ক্যারি চলে যাচ্ছে পরের ফুল অ্যাডারে, সেখানে গিয়ে ওই দুইটা ইনপুটের সাথে যোগ হয়ে যাচ্ছে, তাহলে এইটা এটা এবং এই ডিজিট, এই 3টা ডিজিট যোগ হচ্ছে, তাহলে এই 3টা ডিজিট যোগ হয়ে কিন্তু তখন যোগফল এখানে আসতেছিল। তাহলে এই যে এটাই কিন্তু কি বলতে পারো সবচেয়ে ছোট যোগের পরের ভার্সনটা, যে 3টা বিট আসতে পারে, 3টা বিট নিয়ে যোগ করা লাগতে পারে, যখন 2টা বিট হচ্ছে সংখ্যার নিজস্ব বিট, এই 2টা বিট হচ্ছে সংখ্যার নিজস্ব বিট, আর বাকি যে একটা 0 আসছে এটা হচ্ছে আগের কোনো যোগফল থেকে হাতে থাকা অবস্থায় ওই ডিজিটটা চলে আসছে এখানে। এই 3টা বিট নিয়ে বা 3টা বিট নিয়ে আমরা যে যোগের কাজটা করি সেটাকে বলতেছি ফুল অ্যাডার। এখন 4টা বিট নিয়ে যোগের জন্য আমাদের আর কোনো অ্যাডার দরকার নেই। কেন? কারণ 3টা বিট নিয়ে যত যোগ আছে সব যোগের কাজ করে ফেলা যাবে, যত যোগ আছে সব যোগের কাজ করে ফেলা যাবে, বুঝতে পারছো? এই জন্য আর নতুন করে হ্যাঁ যে 4টা বিট 4টা ইনপুটকে যোগ করতে পারবে, 5টা ইনপুটকে যোগ করতে পারবে এমন কোনো অ্যাডার দরকার নাই। তুমি যত এরকম সংখ্যা বাড়াবা ভিতরে কমপ্লেক্সিটি তত বাড়বে। হাফ অ্যাডারের ক্ষেত্রে কি ছিল? জাস্ট একটা এক্সঅর গেট একটা এন্ড গেট। ফুল অ্যাডার কি হয়ে গেছে? ফুল অ্যাডার এরকম দুইটা মিলে অনেক বড় বিশাল গেট হয়ে গেছে না? এই যে ফুল অ্যাডার কিন্তু আমাদের বিশাল গেট ছিল, এই যে এটা হচ্ছে ফুল অ্যাডারের ইকুয়েশন, ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। 3টা বিট করতে গিয়ে দেখো আমরা বিশাল ঝামেলা পাকায় ফেলছি। এখন যদি 4টা বিট নিতাম তাহলে অনেক হিউজ হয়ে যেত, এত বেশি হয়ে যেত যে আমাদের জিনিসটা
শুধু শুধু কস্ট বেড়ে যেত, টাকা পয়সা মানে খরচটা বেড়ে যেত, যেটা দরকার নাই। আমরা 3টা বিট দিয়েই সকল যোগের কাজ করে ফেলতে পারি। এই জন্য আসলে 2 বিটকে হাফ অ্যাডার বলা হচ্ছে, 3 বিটকে ফুল অ্যাডার বলা হচ্ছে। 4 বিট যোগ করার জন্য আর কোনো বিট বা অ্যাডার বানানো হয়নি। আমরা কি বুঝতে পেরেছি? ওয়েল, হোপফুলি আমরা বুঝতে পেরেছি। তো ঠিক সেম ভাবে ফুল অ্যাডারের জন্য 3টা বিট যোগ করে যোগফল কত আসবে আর ক্যারি কত আসবে সেটা আমরা হিসাব করেছি। সেখান থেকে ইকুয়েশন লিখেছি, ইকুয়েশন থেকে আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা ইকুয়েশন গুলোকে আরেকটু সিম্পলিফাই করে সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, আমরা ক্যারিকে সিম্পলিফাই করে সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে, এবং আরেকটু সিম্পলিফাই করে অন্যভাবে ক্যারির জন্য আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকলাম। এভাবে কিন্তু তোমাদেরকে বলেছিলাম সাম এবং ক্যারি অ্যাড করে দে, সাম এবং ক্যারি এই দুটো ইকুয়েশনটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে সাম এবং ক্যারির ইকুয়েশন গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সামের ইকুয়েশনটা মুখস্থ করার নিয়মটা কি ছিল ভাইয়া? দুইটার বার একটা খালি, দুইটা রাশির বার আরেকটা খালি, দুইটা রাশির বার একটা খালি, আর লাস্টে 3টাই খালি। ক্যারির ইকুয়েশন মুখস্থ রাখার নিয়ম কি ছিল ভাইয়া? একটার বার দুইটা খালি, একটার বার বাকি দুইটা খালি, একটার বার বাকি দুইটা খালি, তারপর 3টাই খালি। এভাবে ক্যারির ইকুয়েশন গুলো আমরা মুখস্থ রাখতে পারবো। এবং ক্যারির স্পেশাল যে ফর্ম দুটা সেগুলো মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে এটা সিআই এর সাথে এ এক্স অর বি গুণ, তার সাথে এ বি যোগ, এটা মনে রাখতে হয় স্পেশাল ফরম্যাটটা। আর সামের স্পেশাল ফরম্যাটটা এটাও মনে রাখতে হয় যে এ এক্স অর বি এক্স অর সিআই। এটা দিয়ে মোটামুটি আমরা তাদের এই যে বেসিক ডিফারেন্স কি, তাদের ইকুয়েশন গুলো কি, এগুলা লিখে দিতে পারি। এরপর আমরা দেখেছিলাম যে কিভাবে ফুল অ্যাডার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, ঠিক না? দুইটা হাফ অ্যাডার এইভাবে কানেক্ট করলে, দুইটা হাফ অ্যাডার যদি আমি পরপর কানেক্ট করি, তাহলে একটা হাফ অ্যাডারে এ বি ইনপুট দিলে এই হাফ অ্যাডার থেকে যে সামের আউটপুটটা বের হয় সেটা হচ্ছে এ এক্স অর বি। সেটাকে তুমি আরেকটা হাফ অ্যাডারে ইনপুট দিলে এবং তার সাথে ওই হাফ অ্যাডারে সিআই ইনপুট দিলে, তখন এই দুইটার এক্সঅর হয়ে যায় সামের ভিতরে। তার মানে আমি ফুল অ্যাডার ইকুয়েশন পেয়ে গেলাম। আর দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুটে যে ক্যারিটা আসে, তার সাথে প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুটকে তুমি যদি যোগ করে দাও একটা অর গেট দিয়ে, তাহলে তুমি ফাইনালি ক্যারি আউটের ইকুয়েশন পেয়ে যাবা। ব্লক ডায়াগ্রাম আঁকছি, সার্কিট ডায়াগ্রাম আঁকছি আমরা। তারপর আমরা এই ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারকে তোমাকে বলতে পারে যে ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে রিপ্রেজেন্ট করো। সেটা আমরা ন্যান্ড গেট দিয়ে করেছি, তোমরা গতকালকে প্র্যাকটিস করেছিলে নট গেট দিয়ে, এবং তার সার্কিট ডায়াগ্রামও তোমরা আঁকতে পেরেছো। এন্ড ফাইনালি আমরা লাস্ট দেখেছিলাম যে কিভাবে এই যে আমাদের এই অ্যাডারকে দুই ধরনের অ্যাডার বলা হয়, একটা হচ্ছে সিরিয়াল অ্যাডার এবং একটা হচ্ছে প্যারালাল অ্যাডার। আমরা দেখছিলাম যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, দুইটা সংখ্যা যোগ করে কিভাবে যোগফল বের করতে হয় আর কিভাবে ক্যারিটা লিখতে হয় এটা দেখতেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে ইডি আমরা যদি ডিজিট দিয়ে ক্যারেক্টার দিয়ে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করে জেনারেলাইজ করে ফেলি, তাহলে সামগুলা কিভাবে আসবে আর ক্যারি বিটগুলা কিভাবে আসবে সেটা আমরা রিপ্রেজেন্ট করেছিলাম। এন্ড ফাইনালি সেটাকে আমরা 4টা পাশাপাশি অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম। এখন তোমাকে যদি বলা হয় তুমি 8 বিট অ্যাডার ডিজাইন করো, তুমি 8 বিট অ্যাডার ডিজাইন করো, তাহলে সেম জিনিস না? তুমি জাস্ট কি করবা, এরকম পাশে আরো 4টা হাফ অ্যাডার অ্যাড করে দিবা, এই তো, বা ফুল অ্যাডার অ্যাড করে দিবা, পাশে তুমি 4টা আরো ফুল অ্যাডার অ্যাড করে দিবা, তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে, 8 বিট অ্যাডার হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়মটা কি, যে 2টা বিট ইনপুট যায়, একটা সাম আউটপুট আসে, আর ক্যারিটা পরের অ্যাডারে চলে যায়। আবার 2টা বিট ইনপুট আসে, সামটা নিচে চলে যায় আর ক্যারিটা পরবর্তী অ্যাডারে চলে যায়, সেখানে গিয়ে এই 3টা যোগ হয়ে যায়। তাহলে এইভাবে করে করে তুমি কিন্তু চাইলে 8 বিট অ্যাডার ডিজাইন করতে পারো। এবং এগুলো হচ্ছে প্যারালাল অ্যাডার। কেন প্যারালাল? কারণ তুমি দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলা A1, তারপর A2, তারপর A3, তারপর A4, এই 4টা মিলে বিট মিলে তো একটা সংখ্যা। আবার B1, B2, B2, B3, B4, এই 4টা ডিজিট মিলে কিন্তু আরেকটা সংখ্যা। এই সংখ্যাগুলো সবসময় কি করছে, একসাথে ঢুকতেছে দেখতেছি।
এবং সাম যে আউটপুটটা সেটা কিন্তু একসাথে বের হয়ে আসতেছে, এই জন্য এটাকে বলা হয় প্যারালাল অ্যাডার। এছাড়া হাফ অ্যাডারও আছে, সরি এছাড়া আরেকটা অ্যাডার আছে সেটাকে বলা হয় সিরিয়াল অ্যাডার। সেই সিরিয়াল অ্যাডারের কাজ কি? সেই সিরিয়াল অ্যাডারের কাজটা হচ্ছে, ধরো তোমার যে সংখ্যাটা ছিল, ধরো 1011, এটা ছিল একটা সংখ্যা, মানে এটা হচ্ছে এ সংখ্যাটা, যেটাকে আমরা কিভাবে মনে মনে লিখি যে A4 A3 A2 A1 এভাবে তো লিখি ওই সংখ্যাটাকে, হ্যাঁ। যে এই বিটটা হচ্ছে এটা, তারপরের বিটটা হচ্ছে আমার এটা, তারপরের বিটটা হচ্ছে আমার এটা, এন্ড তারপরের বিটটা হচ্ছে আমাদের এটা। এখন এমন যদি হয়, এটা হচ্ছে একটা সংখ্যা, একটা সংখ্যা লিখো, ধরো একটা সংখ্যা কত লিখবা, একটা সংখ্যা লিখো 1001, তাহলে এই সংখ্যাটা তো ধরো বি সংখ্যা, এই সংখ্যাটাকে তুমি কিভাবে লিখো, B4 B3 B2 B1, এইভাবেই তো, এভাবে লিখো। এখন যদি এমন হয় যে এই ডিজিট গুলা যেমন একসাথে যোগ হচ্ছিল, A1 B1 যোগ হয়ে একসাথে S1 আসতেছিল, A2 B2 যোগ হয়ে একসাথে S2 আসতেছিল, A3 B3 যোগ হয়ে S3, A4 B4 যোগ হয়ে S4 আসতেছিল, এখানে আর এমন হবে না। সিরিয়াল অ্যাডারে কেমন হবে? সিরিয়াল অ্যাডারটা আমি যদি তোমাদের একটু সার্কিট ডায়াগ্রামটা দেখাই দিই গুগল থেকে, সিরিয়াল অ্যাডার, দেখো 4 বিট সিরিয়াল অ্যাডার দেখালে হয়তো, আচ্ছা 4 বিট সিরিয়াল অ্যাডার দেখাই, 4 বিট সিরিয়াল অ্যাডার, এটার ছবিটা দেখাই, এটাই দেখাই, ভাবে দেখাই। 4 বিট সিরিয়াল অ্যাডার, এটার কাজটা কি, এটা কিভাবে কাজ করে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, একটু অপেক্ষা করো, আমার এটা আসুক, ওয়েবসাইটটা লোড হোক। আচ্ছা, ছবিটা আসতেছে না এখনো, ছবিটা আসুক, এটা দেখানো দরকার, ইমেজেসে চলে যায় ডিরেক্ট, এখান থেকে ইমেজ দেখাই দিই। এই যে এটা চিন্তা করতে পারো, এই ছবিটাকে আমরা আমাদের ড্রাইভে নিয়ে আসি, এই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে বড় করে দেই, এটাকে জুম করে দেই। আচ্ছা, এই এটা হচ্ছে একটা সিরিয়াল রেজিস্টার বা সিরিয়াল অ্যাডারের একটা উদাহরণ। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা শিফট রেজিস্টার নামে একটা রেজিস্টার আছে, এখানে একটা শিফট রেজিস্টার নামে একটা রেজিস্টার আছে, ঠিক আছে। তো এরা কি করে দেখো, এখানে একটাই ফুল অ্যাডার থাকে, সিরিয়াল অ্যাডারে একটাই কেবলমাত্র ফুল অ্যাডার থাকে, সিরিয়াল অ্যাডারে একটাই কেবলমাত্র ফুল অ্যাডার থাকে। এবং দেখা যায় এই যে এখান থেকে এখানে আসলে সংখ্যাগুলো আসে, বুঝছো, সিরিয়ালি সংখ্যাগুলো আসে 1011 থাকে, আর এখানে ধরো 1001 এই সংখ্যাটা আছে। তারপর কি করবে, একটা একটা করে বিট, এই দুইটা থেকে একটা একটা করে বিট, ধরো প্রথমে 1 আর এই 1 গিয়ে এই ফুল অ্যাডারে যোগ হবে, যোগ হয়ে সাম আকারে থাকবে আর ক্যারি আকারে থাকবে, সেটা আবার সামহাও কি হয়, মডিফাই হয়ে আবার এখানে ফেরত আসবে, ঠিক আছে। তার মানে আমি তোমাদের যদি এক্সাম্পলটা এইভাবে আমি বুঝাই দেই, যে এটা অনেকটা এরকম যে দুইটা সংখ্যার জন্য রাখার জন্য দুইটা রেজিস্টার থাকে, আমরা দেখাবো রেজিস্টারের কাজ কি। এটা হচ্ছে একটা রেজিস্টার এ, এখানে নিচে আরেকটা রেজিস্টার থাকে, আমি তোমাদের সিরিয়াল অ্যাডারকে বোঝাচ্ছি, হ্যাঁ সিরিয়াল অ্যাডার বোঝাচ্ছি, যেটা তোমাদের বইয়ে নাই, জাস্ট হালকা ধারণা দেওয়ার জন্য বোঝাচ্ছি। কি হয়, এদের সাথে একটা ক্লক পালস দেওয়া হয় এবং কিছু সিগন্যাল দেওয়া হয়, হ্যাঁ সামহাও এদের কাছে কিছু সিগন্যাল দেওয়া হয় এমন ভাবে, এবং কিছু ক্লক পালসও দেওয়া হয়, ক্লক পালস মানে আলাদা সিগন্যাল, এক্সট্রা সিগন্যাল দিয়ে কি করা হয়, এদের থেকে একটা লাইন টান দিয়ে নিয়ে গিয়ে একটা ফুল অ্যাডারের মধ্যে দেওয়া হয়। এখানে ফুল অ্যাডার থাকে একটা, ফুল অ্যাডার থাকে শুধুমাত্র একটা, ঠিক আছে। তাহলে এই ইনপুট গুলোকে নিয়ে একটা একটা করে বিট, হ্যাঁ ধরো এখানে আমাদের প্রথম রেজিস্টারের সংখ্যা আছে 1001 আর এখানে আছে 1011, কি করবে, সে কি করবে, এই একটা বিট এবং একটা বিট এদিক দিয়ে যাবে, এদিক থেকে 0 আসবে আর এদিক থেকে এরকম একটা বিট আসবে, একটা বিট এসে এখানে যোগ হবে, যোগ হয়ে সাম জেনারেট হবে আর এখানে ক্যারি জেনারেট হবে, ঠিক আছে। সেই ক্যারিটা আবার কোন একটা সার্কিট হয়ে ঘুরে আবার এখানে ফেরত আসতে পারবে, যখন ফেরত আসবে তখন কি করবে, পরবর্তী দুইটা ডিজিট আবার এদিক দিয়ে যাবে, গিয়ে এখানে যোগ হবে। তার মানে
এই ক্ষেত্রে সিরিয়াল অ্যাডারে তোমার ছবিটা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, সিরিয়াল অ্যাডারে দুইটা রেজিস্টার রাখতে হয়, যেখানে সংখ্যাগুলো আছে, তারপর এখান থেকে একটা একটা করে বিট গিয়ে গিয়ে যোগ হয়, একটা একটা বিট গিয়ে ফুল অ্যাডারে যোগ হয়, এখান থেকে সাম ক্যালকুলেট হয় একটা, আর এখান থেকে ক্যারি ক্যালকুলেট হয় একটা, সেই ক্যারিটা সামহাও এখানে আবার ফেরত আসে, কারণ আমরা জানি যে একটা যোগের পরে যে ক্যারি থাকে সেই ক্যারি কিন্তু পরের যোগফলে ইউজ করতে হয়, ঠিক না? প্রথম দুইটা যোগের জন্য সামকে তো রাখতেই হবে, তার সাথে সাথে ক্যারিকেও রাখতে হবে, কারণ ক্যারি কিন্তু পরবর্তী যোগে আবার কাজে লাগে। তাহলে এখানে ছবিটা ওরকমই, যে সাম ক্যালকুলেট হচ্ছে, সেটা আবার এখানে আসতেছে কেন, সেটা কারণ আছে, কারণ এখানে ক্লক পালস দিয়ে শিফট কন্ট্রোল করা হয় যে কখন বিটগুলা যাবে, এখানে শিফট রেজিস্টার ইউজ করা হয়, শিফট রেজিস্টার এখনো পড়াই নেই, পড়াবো। সোজা কথা বলতে পারো যে এখানে একটা সংখ্যা থাকে, এখানে একটা সংখ্যা থাকে, সেখান থেকে একটা একটা করে ডিজিট গিয়ে এখানে যোগ হয়ে ক্যারি আবার এখানে ফেরত আসে, তারপর আবার পরবর্তী বিটটা যায়, দ্বিতীয় বিটটা যায়, এখান থেকে দ্বিতীয় বিট যায়, যোগ হয়ে তারপরে আবার ক্যারি ক্যালকুলেট হয়ে এখানে আবার ফেরত আসে, তৃতীয় বিটটা যায় এখান থেকে, আর এখান থেকেও তৃতীয় বিটটা যায়, আবার একটা যোগ হয়, ঠিক সেম ভাবে ফাইনালি চতুর্থ বিটটা এখান থেকে যাবে, এখান থেকেও চতুর্থ বিটটা যাবে, আর আগের ক্যারিটা এখান থেকে আইসা যোগ হয়ে যাবে, ঠিক আছে? ফাইনালি এইভাবে আসলে এই যোগের কাজটা হয়। জাস্ট হালকা ধারণা দিলাম, তোমরা যখন সিএসসি নিয়ে পড়বা ইউনিভার্সিটিতে তখন আরো ডিটেলসে জানতে পারবা। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে একটা মাত্র হাফ অ্যাডার ফুল অ্যাডার ইউজ করা হয়েছে। সিরিয়ালে যেমন 4 বিট অ্যাডারের জন্য 4টা ফুল অ্যাডার ইউজ করতে হইতো, এখানে কিন্তু আমি একটা ফুল অ্যাডার দিয়ে কাজ সেরে ফেলতে পারতেছি, কারণ প্রত্যেকবার তো আমার একই কাজ করতে হয়, জাস্ট বিট বিট যোগ করতে হয়, তাহলে একটা ফুল অ্যাডার হইলেই তো হইতো, ঠিক আছে? যে আমি এখান থেকে 1 নিব আর 1 নিব, যোগ করব, ক্যারিটাকে রেখে দিব, তারপরে আমি আবার এই 1 আর এই 0 কে যোগ করব, আর আগের ক্যারিকে যোগ করব, এরপরে আমি এই 0 কে যোগ করব, আগের ক্যারিকে যোগ করব, এরপরে আমি এই 1 কে যোগ করব আর আগের ক্যারিকে যোগ করব। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা ফুল অ্যাডার দিয়ে কিন্তু সিরিয়াল অ্যাডার কাজ করতে পারে, ঠিক আছে? সিরিয়াল অ্যাডার কাজ করতে পারে, ঠিক আছে? সিরিয়াল অ্যাডার কাজ করতে পারে। সো এটা নিয়ে আমাদের আর ডিটেইলসে জানার দরকার নেই, বা যারা এনথুজিয়াস্টিক আছো তারা কিন্তু এটা নিয়ে আরেকটু ডিটেইলস পড়াশোনা করতে পারো, কোনো সমস্যা, বাট এটা পরীক্ষায় আসবে না, কখনোই সম্ভব না। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের ইউনিভার্সিটিতে লাগবে। আচ্ছা, এখন চলে আসি, তোমরা অনেককে বলছো যে ভাইয়া আমাদের কি এটা কি ছিল, নাম কি জানি, ফ্লিপ ফ্লপ ছিল, আমাদের কি ভাই ফ্লিপ ফ্লপ পড়াবেন না? আচ্ছা, ফ্লিপ ফ্লপের ব্যাপারটা বলে ফেলি। হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ? ফ্লিপ ফ্লপ ব্যাপারটা কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা সার্কিট, হ্যাঁ একটু ডিফিকাল্ট, সিরিয়াল অ্যাডারটা একটু ডিফিকাল্ট, এই জন্যই তো বললাম এটা লাগবে না, বাট থিমটা কি, থিওরিটা কি, থিওরিটা হচ্ছে সবসময় যে এই দুইটা একটা বিট যোগ করলেই তো হয়ে যায়। হ্যাঁ, আপনি একটা যন্ত্র রাখেন, আপনি জানেন ফুল অ্যাডারের কাজ কি, যোগ করা, তাহলে আপনি একবার এই বিট আর এই বিট যোগ করেন এই সার্কিট দিয়ে, এরপরে আবার এই দ্বিতীয় বিট আর এই দ্বিতীয় বিট আর আগের ক্যারিকে যোগ করেন এই ফুল অ্যাডার দিয়ে, এরপরে আবার এই জিরো আর আগের ক্যারিকে যোগ করেন এই ফুল অ্যাডার দিয়ে, এরপর আবার এই বিট আর আগে যে ক্যারি আছে সেটাকে যোগ করেন এই ফুল অ্যাডার দিয়ে। এখানে তোমার মোটিভেশনটা হচ্ছে যে ভাইয়া আমার তো যোগ করা লাগবে, আলটিমেটলি আমার যোগ করতে হয়, বিট বাই বিট যোগ করতে হয়, সো আমার একটা ফুল অ্যাডার দিয়ে তো হয়ে যায় কাজ, ঠিক আছে? আপনি কেন এই 4টা ফুল অ্যাডার ইউজ করলেন? 4টা ফুল অ্যাডার ইউজ করলাম কারণ আমি চাই কাজটা একই সাথে হয়ে যাক, বাট আমার কাছে যদি মেমোরি মানে ফুল অ্যাডার কম থাকে, যে আমার কাছে ফুল অ্যাডার একটাই আছে, তখন এটাকে একটু কি স্মার্টলি ইউজ করতে হয়, ঠিক আছে? একটাই ফুল অ্যাডার আছে, সে ফুল অ্যাডারকে আমি এমন ভাবে কাজে লাগাইলাম যাতে কি হয়, সবসময় এই বিটগুলো একটা একটা গিয়ে গিয়ে ওখানে ঢুকে, হ্যাঁ, দুইটা বিট গিয়ে যোগ হলো, তারপরে আবার দুইটা বিট যাবে গিয়ে যোগ হবে, আর তারপরে আবার দুইটা বিট গিয়ে যোগ হবে, আবার দুইটা বিট গিয়ে যোগ হবে, এভাবে ওই একটা ফুল অ্যাডারেই পরপর বিটগুলো গিয়ে গিয়ে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে সিরিয়াল অ্যাডারের মূল মোটিভেশন, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমাকে একটু বলো তো যে ভাই আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বা কথা শোনা যাচ্ছে না? ভাইয়া দেখা যাচ্ছে তো।
বুঝতে পারছি, আমার কানেকশনটা বলতেছে আনস্টেবল আছে এখন। ওয়েট করো, আমি একটু আবার চেষ্টা করে দেখি। আচ্ছা দেখি তো, আমি এখন আবার চেষ্টা করি, স্ক্রিনটা অফ করে দিই। অফ করে দিয়ে আমি একটু আবার চেষ্টা করি যে আসতেছে কিনা। একটু অপেক্ষা করো তোমরা কাইন্ডলি, আমি একটু দেখি আবার এটা কোনোভাবে যায় কিনা। আচ্ছা, এবার একটু আমাকে সবাই জানাও তো যে ভাইয়া তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা। হোপফুলি শুনতে পারার কথা। এইচএসসি বাংলা ইংলিশ আইসিটি, এই তো এখন আমাকে দেখতে পারার কথা এবং ক্লিয়ারলি শুনতে পারার কথা। তাও না শুনতে পারলে আমাকে বইলো, হ্যাঁ। সো সিরিয়াল অ্যাডারের পার্থক্যটা কি ভাইয়া? সিরিয়াল অ্যাডারে বিটগুলো একটা একটা করে যায়, যোগ হয়, পরের সেকেন্ড প্রথম সংখ্যা দ্বিতীয় বিট, দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় বিট গিয়ে যোগ হয়, আবার প্রথম সংখ্যা তৃতীয় বিট, দ্বিতীয় সংখ্যা তৃতীয় বিট গিয়ে যোগ হয়, আবার প্রথম সংখ্যা চতুর্থ বিট, দ্বিতীয় সংখ্যা চতুর্থ বিট গিয়ে যোগ হয়, এভাবে সিরিয়ালি একটা 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 করে গিয়ে যোগ হয়। যেখানে সিরিয়াল আমাদের প্যারালাল কি হইতো, সবগুলো সংখ্যার বিটগুলো একসাথে ঢুকে একসাথে যোগ হয়ে চলে আসতো, যেখানে চারটা আমার হয়তো হাফ অ্যাডার লাগতো প্যারালালে, কিন্তু সিরিয়ালে আমার একটা ফুল অ্যাডার দিয়ে হয়ে যাচ্ছিল। সো এই ছিল হচ্ছে আমাদের মেইন মোটিভেশন, এন্ড আশা করি হয়ে গেছে। এখন আমরা ফ্লিপ ফ্লপ জানবো, হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপের ব্যাপারটা হচ্ছে যে এটা কি করে, এটা হচ্ছে মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম একটা ইউনিট। মেমোরির হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একটা ইউনিট, মেমোরির সবচেয়ে লোয়েস্ট একটা ইউনিট, সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, যা কি করতে পারে, কোনো বিটকে স্টোর করতে পারে, একটা বিটকে স্টোর করতে পারে, একটা বিটকে স্টোর করতে পারে, স্টোর করতে পারে। ঠিক আছে, যেমন আমরা জানি, একটু পরে বলবো, রেজিস্টার। রেজিস্টার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, তার মানে রেজিস্টার অনেকগুলো বিটকে স্টোর করতে পারে। আবার ফ্লিপ ফ্লপ কি ভাইয়া? ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা ইউনিট বা এমন একটা লজিক সার্কিট, এমন একটা ইউনিট বা এমন একটা লজিক সার্কিট, যে লজিক সার্কিট কি করতে পারে, কোন একটা বিটকে নিজের মাঝে স্টোর করে রাখতে পারে, মানে যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ সে নিজের মাঝখানে বিটকে স্টোর করতে পারবে। ঠিক আছে, বিটকে স্টোর করতে পারবে। এখন এই ফ্লিপ ফ্লপের অনেকগুলো ভ্যারিয়েশন আছে, হ্যাঁ, অনেক টাইপের ফ্লিপ ফ্লপ হতে পারে। এসআর ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে তোমার জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, ফ্লিপ ফ্লপের অনেকগুলো ক্লাসিফিকেশন বা ভ্যারিয়েশন আছে, যেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, তারপর ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। তোমরা কিছু কিছু বইতে দেখবা যে এগুলো হয়তো একটু এক্সপ্লেন করা আছে, কিন্তু এগুলো তোমাদের সিলেবাসে নাই। ফ্লিপ ফ্লপটাই তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এরপরে যেটা আছে রেজিস্টার, কাউন্টার, সেখানে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। তো এই জন্য কিছুটা না বললেই নয়, বাট এটার ডিটেইলসে গিয়ে ইন ডিটেইলসে জানা লাগবে না। সবচেয়ে বেশি, সবচেয়ে মোস্ট কমনলি ইউজ যেই ফ্লিপ ফ্লপটা, সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এটাকে বলা হয় সেট রিসেট ফ্লিপ ফ্লপ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ। তাহলে ভাইয়া ফ্লিপ ফ্লপের কাজ কি কি বলছি? ফ্লিপ ফ্লপ হচ্ছে ডেটাকে কি করতে পারে ভাইয়া, স্টোর করতে পারে, ডেটাকে স্টোর করতে পারে। তার মানে একটা বিটকে সে স্টোর করতে পারে, সে হয়তো 0 নয়তো 1, এটাকে স্টোর করে নিজের কাছে স্টোর করে রাখতে পারে। এবং সেট রিসেট নাম শুনেই বোঝা যাচ্ছে যে একবার সেট করা যায়, একবার রিসেট করা যায়। তো এই সেট রিসেট ফ্লিপ ফ্লপ আবার দুই ভাবে বানানো যায়, দুই ভাবে বানানো যায়। একটা হচ্ছে ন্যান্ড অথবা নট। দুইটা ন্যান্ড গেট অথবা দুইটা নর গেটকে তুমি যদি ক্রস কাপল করে রাখো, ন্যান্ড গেট অথবা নর গেট,
ঠিক আছে, দুইটা ন্যান্ড অথবা দুইটা নর গেটকে তুমি যদি ক্রস কাপল ভাবে রাখো, ক্রস কাপল মানে কি ভাইয়া? ক্রস কাপল মানে হচ্ছে একটার ইনপুট আর একটার আউটপুট। ন্যান্ড গেট দেখতে কেমন হয় আমরা জানি, ন্যান্ড গেট দেখতে এরকম হয়। এটা হচ্ছে আমাদের সেই ন্যান্ড গেটের ছবি, ঠিক না? এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ছবি, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ছবি। তাহলে সেক্ষেত্রে একটা ন্যান্ড গেট আমরা ইউজ করলাম, সেই ন্যান্ড গেটের আউটপুট যেটা আসবে সেই আউটপুটকে তুমি কি করবা, সামহাও এমন ভাবে মডিফাই করবা যাতে সেটা কি করে, অন্য আরেকটা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করে। আবার নিচের আরেকটা ন্যান্ড গেট থাকবে, যে ন্যান্ড গেটের আউটপুটটা তুমি এমন ভাবে মডিফাই করবা যেটা তোমার কি করবে, তোমার এই দিকের ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে এটাকে বলা হয় ক্রস কাপলড বা ল্যাচ। এই গঠনটাকে বলা হয় একটা ল্যাচ গঠন, LATCH। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রস কাপলড, অথবা এটাকে বলা হয় অন্য নামে ল্যাচ। একটার ইনপুট আর একটার আউটপুট হিসেবে কাজ করবে, ঠিক আছে? বা একটার আউটপুট আর একটার ইনপুট হিসেবে কাজ করবে, আবার নিচেরটার আউটপুট প্রথমটার ইনপুট হিসেবে কাজ করবে। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা চাইলে একটা ফ্লিপ ফ্লপ বানাতে পারি। এটা হচ্ছে একটা বেসিক ফ্লিপ ফ্লপের উদাহরণ। এখানে দুইটা ইনপুট যায় ভাইয়া, যেমন ফাইনালি এটা হচ্ছে একটা ইনপুট আর এটা হচ্ছে একটা ইনপুট, ঠিক আছে? একটাকে বলা হয় সেট, একটাকে বলা হয় রিসেট। একটা নাম হচ্ছে সেট, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে রিসেট, ঠিক আছে? রিসেটকে তুমি আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, সেটকে এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে অবশ্যই এটার একটা ভাইয়া ট্রুথ টেবিল থাকা উচিত না, বলো তো? এটা একটা অবশ্যই ট্রুথ টেবিল থাকা উচিত, কারণ যেহেতু ইনপুট আছে আউটপুট আছে, আমরা জানি এরকম যে কোনো সার্কিট ডায়াগ্রামে কি থাকে, একটা ট্রুথ টেবিল থাকে, ঠিক আছে? তাহলে ট্রুথ টেবিল কিভাবে লিখবো, যে একটা সেটের জন্য, একটা রিসেটের জন্য, একটা কিউ এর জন্য, ঠিক আছে? তার মানে সেট হচ্ছে ইনপুট একটা, তারপর রিসেট আর মানে আরেকটা ইনপুট, এবং তুমি এখান থেকে যে আউটপুটটা পাবা, এখান থেকে তুমি যে আউটপুটটা পাবা এটাকে বলা হয় কিউ, এটাকে বলা হয় কিউ। আর এবং এখানে যে আউটপুটটা পাওয়া হয় এটাকে বলা হয় কিউ বার। তার মানে এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে দুইটা ইনপুট যায় বাইরে থেকে, একটা সেট একটা রিসেট, এবং আউটপুটও আসে দুইটা, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ বার। মেইনলি কিউ এর ভিতরে ওই তোমার বিটটা স্টোর হিসেবে থাকে, তুমি যেটা স্টোর করতে চাও সেটা কিউ এর ভিতরেই থাকে। ধরো তুমি জিরোকে স্টোর করতে চাও, জিরোকে স্টোর করতে চাও, তাহলে তুমি কিউ এর ভিতরে জিরো পাবা, কিউ এর ভিতরে জিরো থাকতে হবে। আবার তুমি ওয়ান কে স্টোর করতে চাও, তাহলে কিউ এর ভিতরে ওয়ান থাকা লাগবে, ঠিক আছে? তাহলে এটার নাম সেট রিসেট কেন দেওয়া হয়েছে? এটা মানে হচ্ছে তুমি যদি এই যন্ত্রটাকে সেট করো, সেট কন্ডিশনে নিয়ে যাও, সেট কন্ডিশনে নিয়ে যাও, তুমি যদি সেট কন্ডিশনে নিয়ে যেতে পারো তার মানে কিউ এর ভিতরে ওয়ান থাকবে। আবার তুমি যদি পুরো যন্ত্রটাকে রিসেট করে দাও, মানে কোনো কিছু নাই খালি, রিসেট করে দাও, রিসেট কন্ডিশনের সময় আমার কিউ এর ভিতরে থাকবে হচ্ছে জিরো, ঠিক আছে? যখন আমি কিউ এ ওয়ান পাবো তখন আমি বলবো পুরো যন্ত্রটা সেট কন্ডিশনে আছে। আবার যখন আমি কিউ এর ভিতরে জিরো পাবো তখন আমি বলবো পুরো যন্ত্রটা রিসেট কন্ডিশনে আছে। এটার ডিটেলসে অনেক ডিপে গেলে বুঝবা না, বাট আমি আপাতত হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে ভাইয়া যেহেতু ইনপুট দুইটা বলছেন আপনি, এস এবং আর দুইটা ইনপুট বলছেন, তাহলে ভাইয়া এই দুইটা ইনপুটের কয়টা কম্বিনেশন হতে পারে? বাইনারিতে তোমরা তো জানোই, যদি এ আর বি হইতো সংখ্যাগুলো কিভাবে লিখতাম, 0001 1011 এভাবে লিখতাম না? এখনো এইভাবে লিখবো, এখনো কন্ডিশন গুলো আমরা এইভাবে লিখবো যে 00011011 এইভাবে আমরা লিখবো। এবং আউটপুটটা কি হবে? ওই যে বললাম যে অবশ্যই সেট পাইতে হবে এবং রিসেট পাইতে হবে, এই দুইটা জিনিস থাকতে হয়, সেট থাকতে হয় আর রিসেট থাকতে হয়। তার মানে যখন সেটের ভিতরে ওয়ান, রিসেটের ভিতরে জিরো, এই কন্ডিশনে আউটপুটে তুমি ওয়ান পাবা, এই কন্ডিশনে আউটপুটে তুমি ওয়ান পাবা। আবার যখন সেটের ভিতরে জিরো, রিসেটের ভিতরে ওয়ান, মানে রিসেট পিনটা, এই পিনটা হচ্ছে হাই, এখানে ওয়ান দিছো আর এখানে জিরো দিছো, তখন কিউ এ পাওয়া উচিত জিরো, তখন কিউ এ পাওয়া উচিত জিরো।
ঠিক আছে, এই দুইটা কন্ডিশন তুমি একটু বোঝো। কি বললাম ভাইয়া? যখন সেটে 1 মানে এই লাইনে তুমি 1 দিয়েছো, আর রিসেটে 0 তার মানে এই লাইনে তুমি 0 দিয়েছো, তখন এই পুরো সার্কিটটা 1 কে স্টোর করবে, 1 যে বিটটা আছে সেটাকে স্টোর করবে, তার মাঝে রেখে দিবে। তার মানে কিউ এর ভেতরে 1 পাওয়া উচিত। আবার যখন সেটের মধ্যে 0 থাকবে, এই লাইনে তুমি 0 কারেন্ট দিবা বা 0 ভোল্টেজ দিবা, রিসেটের ভিতরে 1 দিবা, তার মানে এই লাইনে 1 বা 5 ভোল্টেজ দিবা, তখন কিউ এর ভিতরে 0 পাওয়া উচিত। আসলে আসে কিনা সেটা আমরা একটু পরে চেক করব। আর যখন দুইটা ইনপুটই 0 মানে এখানেও কিছু দেওয়া নাই, এখানেও 0 ভোল্টেজ, এখানেও 0 ভোল্টেজ, তখন এটাকে বলা হয় নো চেঞ্জ স্টেট, মানে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, একটা স্টেটে চলে যাবে। আবার যখন দুইটা ইনপুটই 1, তার মানে এখানেও তুমি 1 দিয়েছো, এখানেও তুমি 1 দিলা, তখন এখানে কি অবস্থা হবে সেটা কেউ জানে না, এটাকে বলা হয় ইনভ্যালিড স্টেট। ইনভ্যালিড স্টেট, এটা তোমাদের সিলেবাসে নাই, আবারও বলছি এটা তোমাদের সিলেবাসে নাই, এটা দরকার নাই, বাট তুমি যাতে কখনো যদি কোনো জায়গায় দরকার হয় তুমি যাতে কিছু না কিছু হইলেও লিখতে পারো, এই জন্য তোমাদেরকে দেখানো। ইউনিভার্সিটিতে উঠে ডিটেলসে পড়বা। তাহলে ভাইয়া কি পড়াইলেন আপনি? আমি পড়াইলাম এমন একটা যন্ত্র, এমন একটা সার্কিট, যে সার্কিটের কাজ কি, একটা বিটকে স্টোর করে রাখা। ভাইয়া এই সার্কিটে অনেকগুলো কন্ডিশন হতে পারে, এই চারটা কন্ডিশন হতে পারে, চারটা কন্ডিশন হতে পারে। চারটা কন্ডিশনের মধ্যে যখন সেট এবং রিসেট এই দুইটা লাইনই 0 থাকে, তখন কোনো চেঞ্জ হয় না, মানে আউটপুটে কোনো চেঞ্জ আসে না। আমি একটু পরে দেখব। যখন সেটে 0 থাকে, রিসেটে 1 থাকে, তখন আমি আউটপুটে 0 পাই। যেহেতু রিসেট লাইনটা অ্যাক্টিভ 1, তার মানে মনে করবা কিউ এর ভিতরে তুমি 1 পাইছো, মানে কিউ এর ভিতরে তুমি রিসেট হয়ে যাবে, কিউটা রিসেট হয়ে 0 হয়ে যাবে। আবার যখন এস এর ভিতরে 1, সেট লাইনে তুমি 1 দিচ্ছ আর রিসেট লাইনে তুমি 0 ভোল্টেজ দিচ্ছ, তখন তুমি যেহেতু সেটে 1 দিয়েছো, তার মানে পুরো যন্ত্রটা সেট হয়ে যাবে বা তোমার 1 এ অ্যাক্টিভ হয়ে যাবে, 1 এ স্টেবল করবে, মানে আর যখন দুইটা ইনপুটই 1 থাকবে, তখন আসলে যন্ত্র ইনভ্যালিড একটা কন্ডিশনে চলে যাবে, বা সে কোনো কাজ করতে পারবে না, সে জানে না কি করা লাগবে। এখন আমরা আসলে একটু দেখি, একটা কন্ডিশন দেখি। ধরো একটা কন্ডিশন, একটা এক্সাম্পল দেখবো, কোনটা দেখতে পারি? ধরো আমি সেটের এক্সাম্পলটাই দেখি। সেটের ভিতরে 1 দিলাম, রিসেটের ভিতরে আমি 0 দিলাম। একটু দেখো তো, রিসেটে যখন 0 গেছে, তখন এটা নট হয়ে অবশ্যই কি হওয়া উচিত? শুরুতে দুইটাই 0 ছিল, শুরুতে দুইটাই 0 ছিল, এটা একটু মাথায় রাখো, শুরুতে দুইটাই 0 ছিল, 0 ছিল 0 ছিল, ঠিক আছে? এটা 0 ছিল, 0, এটা অবশ্যই আমরা জানি, এটা যেহেতু ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কাজ কি? গুণ করে দেয়া। 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন, সেটা 0ই রিটার্ন করবে না? আর সেটা আবার বার করে দিছি ন্যান্ড, তার মানে সেটার বার মানে কি 1 হয়ে যাবে না? একটু খেয়াল করো, রিসেটে 0 দিয়েছো, রিসেটে 0 দেয়া মানে, রিসেটে একটা 0 দেয়া মানে এখানে যাই আসুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, তোমার এন্ড গেট হয়ে রিসেট লাইনে আমি 0 দিলাম, আমি এখানে 1 পাবো। এটা বুঝছো কিনা আমাকে একটু সবাই জানাও। এটা তো ন্যান্ড গেট ভাই, ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, গুণ করে উল্টায় দেয়া। তাহলে তুমি যদি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করো, সেটা তো 0 হয়ে যাবে, আর তার উপরে বার আছে, তার মানে এটা অবশ্যই 1 থাকবে, তার মানে কিউ বারে এই লাইনে তুমি 1 পাবা, এটা মাস্ট। তাহলে এটাতে 0 দিচ্ছ, তুমি এখানে 1 পাইতেছো, আর এটা 1টা কি হবে? এই যে এখানে, এখানে গিয়ে এখানে চলে আসবে না? এই আউটপুট 1টাই তো এখানে গিয়ে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে এই ন্যান্ড গেটে কে কে যাচ্ছে? এই ন্যান্ড গেটে যাচ্ছে 1, এবং এখান থেকে আসতেছে 1, দুইটা 1 যাচ্ছে। তো দুইটা 1 গেলে আউটপুটে কি পাওয়া উচিত? আউটপুটে কি পাওয়া উচিত? আমরা জানি 1 এবং 1 কে গুণ করলে 1 পাওয়া যায়, তার বার করলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা এটা আমি মেবি আমরা করেছি, আমরা
এটা নর গেট দেওয়ার কথা ছিল, এখানে কন্ডিশনটা উল্টায় যাবে। আচ্ছা একটু চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে যখন ন্যান্ড গেট ইউজ করবা, এটা যেহেতু ন্যান্ড গেট ইউজ করেছি তখন কন্ডিশন উল্টায় যাবে, কন্ডিশন উল্টায় যাবে, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো আমি কি করলাম, রিসেটে 0 দিলাম, যার কারণে এটা 1 হয়ে গেল, এই 1টা এখানে আসলো এবং এখান থেকে 1 আসতেছে, দুইটা 1 মিলে আমার আউটপুটে হয়ে যাবে 0, আউটপুটে হয়ে যাবে 0। তাহলে সেটে 1 রিসেটে 0 দিলে আউটপুটে এখানে 0 পাচ্ছ, কিন্তু 0 পাওয়ার কথা ছিল না, এখানে আউটপুটে 1 আসার কথা ছিল, কারণ আমরা জানি সেটে 1 দিলে আউটপুটে 1 আসবে, সেটে 1 দিলে আউটপুটে 1 আসবে। এটা কেন হয়নি, কারণ এটা হচ্ছে তুমি এই মানে ন্যান্ড গেট ইউজ করেছো, ন্যান্ড গেট ইউজ করলে কন্ডিশনটা উল্টায় যায়। হ্যাঁ, যে সেটে 1 রিসেটে 0 দিলে এখানে 0 পাবা, আর সেটে 0 রিসেটে 1 দিলে এখানে 1 পাবা, উল্টায় যাবে। আর তুমি যদি নর গেট ইউজ করতা তাহলে সেম এইভাবে কাজ করতো। আমি আবার একটু ক্লিয়ার করে দিই এটা, যে এই ফ্লিপ ফ্লপ বানানো যায় দুই ভাবে, চাইলে তুমি ন্যান্ড গেট ইউজ করে ফ্লিপ ফ্লপ বানাতে পারবা, অথবা নর গেট ইউজ করে ফ্লিপ ফ্লপ বানাতে পারবা। তাহলে তুমি চাইলে ইউজ করতে পারো ন্যান্ড গেট, অথবা তুমি চাইলে ইউজ করতে পারো নর গেট। যখন তুমি নর গেট ইউজ করবা তখন সেটে যদি 1 দাও আর রিসেটে যদি 0 দাও তখন কিউয়ে তুমি 1 পাবা, এটাই হওয়া উচিত। সেটে 1 তার মানে মেশিনটা সেট হয়ে গেছে 1 এ, আর সেটে যদি 0 দাও রিসেটে যদি 1 দাও তখন তুমি কিউয়ে পাওয়া উচিত 0। এটা হচ্ছে নরের ক্ষেত্রে হয়ে যাবে। আর ন্যান্ডের ক্ষেত্রে যখন তুমি পুরো ফ্লিপ ফ্লপটা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করবা, যেমন এই যে এখানে আমরা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করছি, তখন কন্ডিশনটা উল্টে যাবে। তখন সেটে তুমি 0 দিলে বা সেটে 1 দিলে রিসেটে 0 দিলে তখন কিউয়ে 0 পাওয়া যায়, সেটে যদি 0 দাও রিসেটে যদি 1 দাও তখন কিউতে 1 পাওয়া যায়, কন্ডিশনটা উল্টায় যাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে নর গেটের জন্য সত্য, নর গেটের জন্য ট্রুথ টেবিল। আর ন্যান্ড গেটের জন্য জাস্ট এই দুইটা উল্টায় যাবে, ঠিক আছে, এই দুইটা উল্টায় যাবে, অথবা জাস্ট এই আউটপুটটা উল্টায় দিবে, এখানে 1 দিবে এখানে 0 দিবে ন্যান্ডের জন্য। আমি কি বুঝাতে পারছি? তাহলে অন্য কন্ডিশনটা একটু চেক করে দেখাই। ধরো সেটে 0 রিসেটে 1, তাহলে এবার তুমি দিতে যাচ্ছ সেট লাইনে 0 রিসেট লাইনে 1, তাহলে এই লাইনে 0 দেওয়া মানে এখানে যাই থাকুক না কেন সবকিছু মিলে এখানে 1 হয়ে যাবে, এই 1টা এদিকে আসবে, এই 1 আর এই 1 মিলে আউটপুটে আমি 0 পাবো। আর এটা যেহেতু কিউ বার, এটা যেহেতু কিউ বারে 0 পাইছি তাহলে কিউতে অবশ্যই আমার 1 পাওয়া যায়, ঠিক আছে, এই জন্য কন্ডিশনটা উল্টে গেছে, দেখছো? তাহলে আমার এই ছবিটা হচ্ছে নর গেটের জন্য, এটা একটু মাথায় রাখো, আমাদের এই ছবিটা হচ্ছে নর গেটের জন্য। তুমি সেম ছবিটা যদি ন্যান্ড গেট, উল্টা কথা বললাম, তুমি সেম ছবিটা যদি জাস্ট নর গেট দিয়ে আঁকো তখন আবার এই যে এই ট্রুথ টেবিলটা ফলো করবে। সো যাই হোক, এটা তাহলে এটা কি নর গেট দিয়ে? হ্যাঁ, নর গেট দিয়ে করলে যে এই ট্রুথ টেবিলের মতো হবে, আর ন্যান্ড গেট দিয়ে করলে অন্য ট্রুথ টেবিলের মতো হবে, সেটা লিখে দিই, তাহলে আবার তোমরা প্যাচ লাগাই দিবা। তাহলে আমাদের যে ট্রুথ টেবিলটা ছিল এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল, এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। আর সেম ট্রুথ টেবিলটাই যদি আমি জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসি, মানগুলো জাস্ট চেঞ্জ করে দিই, যে এইবার এইখানে হবে হচ্ছে 1, এখানে হবে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের বুঝতে পারছো তোমরা? আই থিঙ্ক নিজেরা চিন্তা করলে বুঝতে পারবা। হ্যাঁ, এই মানগুলো ইনপুট নাও আর চেক করো যে হচ্ছে কিনা। তাহলে আমি এখানে উল্টা কন্ডিশন যেহেতু, তাহলে এটা ঠিক করে দিই, এটা হবে এখানে 1, এটা হবে এখানে 0, তাহলে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের জন্য মিলে যাবে। এবার ঠিক আছে, ঠিক আছে, এবার তুমি এই সার্কিটের জন্য এই ট্রুথ টেবিল ইউজ করতে পারো।
তাহলে সোফার হচ্ছে আমরা ফ্লিপ ফ্লপ দেখলাম। ফ্লিপ ফ্লপ কি জিনিস ভাইয়া? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি ডিভাইস, সবচেয়ে লোয়েস্ট ইউনিট, যেটা একটা বিটকে স্টোর করতে পারে। দেখো কিউ, কিউ এর ভিতরে মানটা রাখতে পারবে সে, হ্যাঁ, হয়তো 0 রাখতে পারবে, নয়তো 1 রাখতে পারবে, 0 নয়তো 1 রাখতে পারবে সে। এবং এটা অনেক ধরনের হয়, এস আর হয়, ডি হয়, জে কে হয়, টি হয়, এতগুলো আমাদের জানা দরকার নেই। মোরলেস সবার কাজ কি? বিটকে স্টোর করা। এবং এদের নাম অনুযায়ী এদের গঠনে একটু পার্থক্য আছে, নাম অনুযায়ী গঠনে একটু পার্থক্য আছে, কন্ডিশনও একটু পার্থক্য আছে, বাট তাদের মেইন কাজ হচ্ছে তারা বিটকে স্টোর করবে। এক্ষেত্রে স্পেশালি সেট রিসেট যে ফ্লিপ ফ্লপটা, সেটা তোমাদের ডিজাইন করে দেখাই দিছি। এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে, তোমরা একটু নর গেট দিয়ে ডিজাইনটা করে নিও, বা আমি এটা ডুপ্লিকেট করে নর গেট দিয়ে বানাই দিই, নাহলে আবার বলবা যে ভাইয়া করে দেয় নাই। সো আমি এটা ডুপ্লিকেট করে নর গেট দিয়ে বানাই দিই। আচ্ছা, এটা আপাতত এখানে রাখি। এটা তো ন্যান্ড গেটের জন্য, এটা হচ্ছে নর গেটের জন্য। গেটটা চেঞ্জ করে জাস্ট আমি নর গেট বানাই দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে নর গেট বানাই দিই। এটাকে নিয়ে আসি এখানে। ডুপ্লিকেট করে দিলাম, নর গেট বানাই দিলাম। ঠিক আছে, এই তো। এটা মুছে দেই, মুছে দিয়ে এই নর গেটটা কপি করে নিয়ে আসি। এই তো শেষ। ঠিক আছে, তাহলে আশা করি দুইটা ফ্লিপ ফ্লপ তোমরা বোঝা হয়ে গেছে, যে শুধু ন্যান্ড গেট দিয়ে ফ্লিপ ফ্লপ কেমন হবে আর শুধু নর গেট দিয়ে ফ্লিপ ফ্লপ কেমন হবে। এক্ষেত্রে জাস্ট ওরা কি করে, এই কিউ এর ভিতরে একটা বিটকে স্টোর করতে পারে। আর সবসময় মনে রাখবা, কিউ এ যা পাওয়া যায়, কিউ বারে তার উল্টাটা পাওয়া যায়। ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে দুইটা, ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে দুইটা। এটা কি করে? বিটকে স্টোর করে, আর কিছুই না। এর চেয়ে বেশি কখনো বলা লাগবে না। সর্বোচ্চ এটাও নাই, অনেক বই এটাও নাই। ঠিক আছে, ট্রুথ টেবিল দিয়ে সার্কিট ডায়াগ্রামটা নাই, কন্ডিশনটাও নাই। সো এটা তোমাদের বলে দিলাম। এবার আমরা দেখবো রেজিস্টার। এই জিনিসগুলো একটু কঠিন লাগতে পারে, কারণ এগুলো আসলেই কঠিন, এগুলো তোমাদের লেভেলে না তো, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। আমরা বুয়েটে কোন ইয়ারে পড়ি, এটা হচ্ছে আমরা মেবি সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, সো জিনিসগুলো আসলেও কঠিন, এবং এগুলো হচ্ছে বলা যেতে পারে যে একদম কোর নলেজ। যাই হোক, অ্যাডার পড়লাম, ফ্লিপ ফ্লপ পড়লাম, এখন আমরা রেজিস্টার পড়বো। রেজিস্টার কিছুই না, রেজিস্টার হচ্ছে a collection of flip flops. ফ্লিপ ফ্লপ একটা বিটকে স্টোর করতে পারে। তাহলে এরকম যদি আমি অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে নিই, সেটাকে রেজিস্টার বলবে। ঠিক আছে, তাহলে এন বিট রেজিস্টার। যদি কখনো তোমাকে বলা হয় এন বিট রেজিস্টার, এর মানে কি? এন বিট রেজিস্টার মানে ওই রেজিস্টারের ভিতরে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ আছে। তার মানে হচ্ছে ওই রেজিস্টারটা এন সংখ্যক বিটকে কি করতে পারে? স্টোর করতে পারে। কথা কি বোঝা গেছে? তাহলে রেজিস্টার হচ্ছে ভাইয়া এ কালেকশন অফ ফ্লিপ ফ্লপস। সেক্ষেত্রে যদি বলা হয় এন বিট রেজিস্টার, এটা মানে কি? এটা মানে হচ্ছে ওখানে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ আছে। আর এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকা মানে কি? সে এন সংখ্যক বিটকে স্টোর করতে পারে, সহজ ভাষায়। ঠিক আছে, তাহলে রেজিস্টার ইজ এ কালেকশন অফ ফ্লিপ ফ্লপ and that can store n number of flip flops and n number of bits. রেজিস্টার কোথায় ব্যবহার করা হয়? রেজিস্টার হচ্ছে ক্ষণস্থায়ীভাবে, যদি কখনো তোমার কোনো ডেটাকে স্টোর করা লাগে, ক্ষণস্থায়ীভাবে একদম খুব টেম্পোরারিলি স্টোর করা লাগে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। তোমরা জানো যে তোমাদের কম্পিউটারে যে মেমোরি আছে, তোমাদের কম্পিউটারে যে মেমোরি আছে, তোমরা মেমোরির হায়ারার্কিটা জানো? কম্পিউটারে যে মেমোরি থাকে, সে মেমোরির হায়ারার্কিটা জানো? হায়ারার্কিটা হচ্ছে মানে সবচেয়ে, তোমরা তো হার্ড ডিস্ক দেখো, হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায়, এইচডিডি বা এসএসডিও কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই যে তুমি হার্ড ডিস্ক দেখো, এটা কি কম্পিউটারের মেইন মেমোরি? এটা কিন্তু মেইন মেমোরি না। হার্ড ডিস্ক হচ্ছে মোটামুটি বলা যায় সবচেয়ে কম দামি। হ্যাঁ, আমাদের এখন
মোটামুটি বলা যায় সবচেয়ে কম দামি একটা মেমোরি ডিভাইস, যেখানে সবকিছু মুভি বলো, ছবি বলো, যেগুলো ডাউনলোড করো, যেটা যেখানে থাকে সেগুলোকে বলা হয় হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের উপরে যেই মেমোরিটা আছে সেটাকে বলা হয় এসএসডি। এটা হার্ড ডিস্ক লেভেলে ইউজ করা যায়। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। হ্যাঁ, সলিড স্টেট ড্রাইভ, এটার দাম একটু বেশি, এটার স্পিড অনেক ভালো। যাদের কম্পিউটার স্লো, যাদের পাশে কম্পিউটার বা ল্যাপটপ স্লো, অন হইতে অনেক বেশি সময় লাগে, তারা কি করবা, তারা তাদের ল্যাপটপে হার্ড ডিস্কটা চেঞ্জ করে এসএসডি লাগাই ফেলবা। তোমার হার্ড ডিস্ক 1 টেরাবাইট হার্ড ডিস্কের দাম হচ্ছে মাত্র 3,000 টাকা, 3 থেকে 3,500 টাকা 1 টেরাবাইট। 1 টেরাবাইট হার্ড ডিস্কের দাম হচ্ছে 1 টিবি, যেটা 1 টেরাবাইট বলে। 1 টেরাবাইট বা এটাকে বলতে পারো যে 1024 গিগাবাইট, 1024 গিগাবাইট, এটার দাম হচ্ছে মাত্র 3,000 টাকা। যেখানে এসএসডি, তুমি যদি এরকম 1 টেরাবাইট এসএসডি কিনতে চাও, 1 টেরাবাইট এসএসডির দাম পড়বে তোমার অনেকটা হচ্ছে তোমার কত, আমার 480 জিবি 6,000 টাকা। এটা মোটামুটি তোমার 12 থেকে 18,000 টাকা পড়বে। সেম, তুমি জাস্ট কি করবা, জিনিসগুলো স্টোর করবা, এই তো তুমি মুভি টুভি ডাউনলোড করো, যা ডাউনলোড করো তা তুমি স্টোর করো। তাহলে এই দেখো, হার্ড ডিস্কের 1 টেরাবাইট হার্ড ডিস্কের দাম মাত্র 3,000 টাকা বা 3,500 টাকা। 1 টেরাবাইট এসএসডির দাম হচ্ছে 12 থেকে 18,000 টাকা। পার্থক্যটা কি ভাইয়া? পার্থক্যটা হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে তোমার মেকানিক্যাল ডিস্ক। তোমার হার্ড ডিস্ক খুলছো কখনো? হার্ড ডিস্ক খুলো নাই। হার্ড ডিস্ক কিন্তু যদি খুলে থাকো, হার্ড ডিস্ক যদি খুলে থাকো তাহলে কিন্তু দেখবা যে হার্ড ডিস্কের ভেতরে অনেকগুলো সিডির মতো আছে, সিডির মতো আছে। ওই সিডির ভেতরে কি হয় জানো, ওই যে অনেকগুলো সিডির মতো থাকে, ওই সিডির ভেতরে ইনফরমেশন স্টোর হয়, ম্যাগনেটিক্যালি স্টোর হয়। ম্যাগনেটিক অনেকগুলো প্লেট থাকে, হ্যাঁ, ওই প্লেটগুলোর মধ্যে ম্যাগনেটিক্যালি স্টোর হয় ডেটা। এটার দাম তুলনামূলক কম, এটার স্পিডও তুলনামূলক কম। এই জন্য যাদের কম্পিউটার স্লো, যাদের কম্পিউটার স্লো, তাদের কম্পিউটার হচ্ছে এটার কারণে স্লো হয়ে যায়। যে হার্ড ডিস্কে উইন্ডোজ ইনস্টল করা হয়, তো তুমি যখন কম্পিউটারটা ওপেন করো, অন করো, তখন তো সেই ফাইলগুলো লোড হইতে হয়। তোমার মেমোরি থেকে ফাইলগুলো লোড হয়ে তোমাকে দেখাইতে হয় যে হ্যাঁ এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তো এই যে লোডিংটা, এটা অনেক সময় লাগে কেন? কারণ তোমার মেমোরি ডিভাইসটা স্লো। তুমি কি করবা, তুমি আর এটা কিন্তু নড়াচড়া করে, দেখবা হার্ড ডিস্ক কম্পিউটার যখন চলাও একটা শব্দ করে, একটা ফ্যানের শব্দ, ফ্যানের মতো, বা ভেতরে একটা স্পিন মানে ঘুরতেছে এরকম একটা শব্দ করে। এটা হচ্ছে হার্ড ডিস্কের শব্দ, বুঝছো? হার্ড ডিস্কের এই প্লেট গুলা ঘুরে, এই ডিস্ক গুলা ঘুরে, সেখান থেকে সে ডেটা নিয়ে নেয়। ঠিক আছে, হার্ড ডিস্ক জিআইএফ যদি তোমাদের দেখাই দিই, হার্ড ডিস্ক কিভাবে কাজ করে। এই দেখো, এটা ঘুরতেছে, এই কাঁটাটা ঘুরে, কাঁটাটা ঘুরে ঘুরে ডেটা নেয়, কাঁটাটা ঘুরে ঘুরে ডেটা নেয়। ঠিক আছে, এই জন্য শব্দ হয়। আর তুমি যদি এসএসডির কথা চিন্তা করো, এসএসডি কি জিনিস? এসএসডি হচ্ছে ডিরেক্ট হচ্ছে তোমার পেন ড্রাইভের মতো, পেন ড্রাইভের মতো। ঠিক আছে, যেটার কোনো মুভেবল পার্ট নাই, মুভ করে না, ডিস্কের মতো ঘুরে না, ঘুরে ঘুরে সে ডেটা স্টোর করে না, ডিরেক্ট মেমোরি কার্ডের মতো। ঠিক আছে, এটাকে বলা হয় এসএসডি। এসএসডি এর প্রাইসটা অনেক বেশি, কারণ এসএসডি তে ওই মুভিং এর কোনো কাজ নাই, সে ডিরেক্টলি অনেক ফাস্ট কাজ করতে পারে, ডেটাকে আদান প্রদান করতে পারে। এই জন্য এসএসডি এর দামটাও বেশি। আর এসএসডি দিয়ে যখন তোমার পিসি কে তুমি হার্ড ডিস্ক চেঞ্জ করে এসএসডি লাগাবা, এখন সেখানে উইন্ডোজ থাকবে, তোমার যে কম্পিউটারটা ওপেন হইতে তোমার 2-3 মিনিট সময় লাগতো জাস্ট লোডিং হইতে, সেই 10 সেকেন্ডে তোমার মানে পিসি অন হয়ে যাবে। 10 সেকেন্ডে তোমার পিসি অন হয়ে যাবে, মানে সেটা আসলে অনেক অস্থির একটা ব্যাপার। হ্যাঁ, যারা এসএসডি লাগাইছে কম্পিউটারে, বা যাদের কম্পিউটার এসএসডি আছে, তারাই শুধুমাত্র বুঝে যে এটার মজা কত। হ্যাঁ, কারণ অন করতে দেরি আছে, তোমার উইন্ডোজ লোড হইতে দেরি নাই। তো এটা আসলে কম্পিউটার স্লো হওয়ার একটা অনেক বড় কারণ। তো যাই হোক, মেমোরি হায়ারার্কি বুঝাচ্ছিলাম। হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের উপরে আছে এসএসডি, এসএসডির উপরে আছে হচ্ছে র্যাম, এসএসডির উপরে আছে হচ্ছে র্যাম। র্যামের দাম কিন্তু আরো বেশি, র্যামের দাম আরো বেশি। যেখানে 1024 গিগাবাইট জায়গা কিনতে তোমার লাগতেছিল 3,000 টাকা, সেখানে 4 জিবি একটা র্যাম কিনতেই তোমার দিতে হয় 3,000 টাকা অলমোস্ট।
যেখানে 1024 GB জায়গা কিনতে তোমাকে দিতে হইতো মাত্র 3000 টাকা, র্যামের ক্ষেত্রে দেখা যায় 4 GB র্যাম কিনতেই তোমার দিতে হয় 3000 টাকা। এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে এত দামের ডিফারেন্স ভাইয়া। হ্যাঁ, এত দামের ডিফারেন্স, কারণ র্যামটা কি আরো সুপার ফাস্ট কাজ করতে পারে। যখনই তুমি তোমার কম্পিউটারে কোনো সফটওয়্যার লোড করো বা গেম লোড করো, একবার তো ইনস্টল করতে হয়, সফটওয়্যার ইনস্টল করতে হয়, গেম ইনস্টল করতে হয়, এরপর তুমি যখন চালাইবা, এই যে তুমি জুম ওপেন করছো না, এই জুমটা কিন্তু আসলে ছিল, জুমের সব ফাইল কিন্তু হার্ড ডিস্কে আছে। তুমি যে জুম সফটওয়্যারটা ইউজ করতেছো, এটার যে যত রিলেটেড ফাইল আছে সবকিছু কিন্তু হার্ড ডিস্কে জমা আছে। বাট যখনই তুমি জুমে ডাবল করবা, তখন কি হবে জানো, এই হার্ড ডিস্ক থেকে ওই ফাইলগুলা, জুমের ফাইলগুলা র্যামে চলে আসবে। র্যামে চলে আসবে, তখন সেটা সিপিইউর সাথে আদান প্রদান করবে, ডেটাগুলো আদান প্রদান করবে, খুব ফাস্ট আদান প্রদান করবে। এমন যদি হয়তো তুমি জুমে ক্লিক করছো, এখন 10 মিনিট পরে জুম ওপেন হয়েছে, জুমে নিউ মিটিং এ ক্লিক করছো, সেটা আরো 5 মিনিট পরে নিউ মিটিং শুরু হয়েছে, এটা হলে তো অনেক বাজে একটা অবস্থা হইতো। এই যে মেমোরি গুলো আহ এত ফাস্ট কাজ করে, তুমি ক্লিক করার সাথে সাথে নিউ মিটিং ওপেন হয়ে যাচ্ছে, এগুলো কেন? কারণ এটা হচ্ছে সুপার ফাস্ট মেমোরি, র্যামের ভিতরে আছে, র্যামের ভিতরে স্টোর থাকে, র্যামের ভিতরে স্পিডটা আরো অনেক বেশি, যার কারণে র্যামের ভিতরে ডেটা কপি করে চলে হার্ড ডিস্ক থেকে চলে আসে, তারপর ওখান থেকে তোমার সিপিইউর সাথে সে ক্যালকুলেশনে ইউজ করে থাকে। এই জন্য র্যামের দামটাও বেশি। তাহলে যত উপরের দিকে উঠতেছে আমি দেখতেছি দাম তত বাড়তেছে, স্পিডও তত বাড়তেছে। এর উপর একটা মেমোরি আছে, এটাকে বলা হয় ক্যাশ মেমোরি। তোমরা এটা কখনো নাম শোনো নাই? ক্যাশ মেমোরি নামে একটা মেমোরি আছে, ক্যাশ মেমোরি নামে একটা মেমোরি আছে। এটা হচ্ছে আরো সুপার ডুপার ফাস্ট, মানে অনেক ফাস্ট এই মেমোরিটা, এবং এটার দাম অনেক 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 বেশি, এবং এটা থাকে না বললেই চলে। মোস্ট অফ তোমাদের কম্পিউটারে এই ক্যাশ মেমোরি নাই বললেই চলে। হ্যাঁ, অনেক দামি দামি কম্পিউটার, দামি দামি প্রসেসরের সাথে ওই 4 মেগাবাইটের, মেগাবাইট এমবি, 4 মেগাবাইটের এরকম, বা 7 মেগাবাইট, 10 মেগাবাইট, এরকম করে করে ক্যাশ মেমোরি দেওয়া হয় দামি কম্পিউটারের সাথে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো যে এটার দাম আরো অনেক অনেক বেশি, এবং এটার কাজ কি আরো অনেক বেশি ফাস্ট। আর এটার পরে আরেকটা মেমোরি আছে, সেটা হচ্ছে মানে সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর তোমরা যেটা বলো, ওইটার ভিতরে কিছু রেজিস্টার আছে, ওইটার ভিতরে কিছু রেজিস্টার আছে। ওইটা হচ্ছে বলতে পারো যে এর চেয়ে বেশি ফাস্ট আর কিছুই নাই, রেজিস্টারের থেকে ফাস্ট আর কিছুই নাই। ঠিক আছে, রেজিস্টার হচ্ছে খুব কম। যেমন তোমাদের i7 কম্পিউটার বা i7 যে প্রসেসর গুলা থাকে, i7 যে প্রসেসর গুলা থাকে, সেই প্রসেসর গুলোর মধ্যে হয়তো 32 বিট বা 32 বিট, সরি 16 বিট, 16 বিট রেজিস্টার থাকে, 16 বিট রেজিস্টার থাকে। i7 এর মতো প্রসেসরে মাত্র 16বিট রেজিস্টার থাকে, মানে 16টা বিট সে স্টোর করতে পারে। সো এই যে মানে মেমোরির হায়ারকি দেখতে পেলাম, যত নিচে থেকে উপরে যাব দাম তত বাড়বে, স্পিডও তত বাড়বে, একদম সুপার ফাস্ট। তো সিপিইউর ভেতরে একদম যে মানে স্টোর করে রাখার মেমোরি, যে মেমোরিটা থাকে সেটাকে বলতে পারি আমরা রেজিস্টার মেমোরি, এবং সেই রেজিস্টার মেমোরি হচ্ছে এখন আমরা যে টপিকটা পড়তেছি সেটা। এবং সেই রেজিস্টারের গঠনটা কেমন? এর গঠন হচ্ছে এই যে অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসাথে করে তোমার রেজিস্টার বানানো হয়, অনেকগুলো ফ্লিপ ফ্লপ একসাথে কম্বাইন করে রেজিস্টার বানানো হয়। এবং এই রেজিস্টার যে শুধু ভাই সিপিইউর ভেতরে ইউজ হয় এমন না, রেজিস্টার আরো কয়েক জায়গায়, আরো বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে। যেমন রেজিস্টারের প্রথম কাজ কি? ডেটা স্টোর করা, ডেটা স্টোর করা। রেজিস্টারে আরো কোথায় কোথায় কাজে লাগতে পারে ভাইয়া? ক্যাশ মেমোরিতে অনেক সময়, এই যে ক্যাশ মেমোরি বলি, যে অনেক দামি মেমোরি বললাম, অনেক দামি মেমোরি বললাম, সেখানেও ক্যাশ মেমোরিতেও এই রেজিস্টার ইউজ করা হয়ে থাকে মাঝে মাঝে। এগুলো তোমরা আরো সিএসসি নিয়ে ডিটেলস পড়লে পরে জানতে পারবা। আরো কি কাজ আছে? আরো অনেক কাজ আছে, যে প্রিন্টার ও কিবোর্ডে বাফার ইউজ করা হয়। তুমি যে বাসায় প্রিন্টার ইউজ করো, হ্যাঁ, অথবা কিবোর্ড ইউজ করো কম্পিউটারের সাথে, সেই কিবোর্ডে বাফার হিসাবে ইউজ করা হয়। এখন বাফারের কথা জিজ্ঞেস করলে আবার অনেক ডিটেলস বলতে হবে। বাফার মানে চিন্তা করতে পারো যেখানে কোনো কিছু স্টোর করে রাখা যায়, হ্যাঁ,
ইভেন ক্যালকুলেটর আর ডিজিটাল ঘড়িতেও কিন্তু ইউজ করা হয়। ক্যালকুলেটর আর ডিজিটাল ওয়াচ এগুলোতেও কিন্তু আমরা আমাদের রেজিস্টার ইউজ করতে পারি। তাহলে রেজিস্টারের কাজ কি ভাইয়া? রেজিস্টারের কাজ হচ্ছে কতগুলো বিটকে, n সংখ্যক বিটকে স্টোর করা। রেজিস্টার হচ্ছে সুপার ফাস্ট মেমোরি, এবং সেই রেজিস্টারের মধ্যে রেজিস্টারটা অনেকটা র্যামের মতো। যতক্ষণ তোমার র্যামে, আমরা জানি র্যামে কারেন্ট থাকলে ডেটা থাকে, কারেন্ট চলে গেলে র্যাম থেকে সব ডেটা মুছে যায়। তোমরা জানো যে রেজিস্টারে র্যামের মধ্যে কারেন্ট থাকলে ডেটা থাকে, কারেন্ট চলে গেলে ডেটা মুছে যায়, কিন্তু মেইন নিচে যাবে না। হ্যাঁ, তোমার হার্ড ডিস্ক থেকে কোনো কিছু মুছে যায় না, কারেন্ট চলে গেলে মুছে যায় না, ওটা থাকে, পার্মানেন্টলি থাকে। তো ঠিক সেম ভাবে যেটা বললাম যে র্যাম যেরকম ভলাটাইল, কারেন্ট থাকলে ডেটা থাকে, কারেন্ট চলে গেলে ডেটা মুছে যায়, ঠিক সেম ভাবে আমার রেজিস্টারও হচ্ছে র্যামের মতো। কারেন্ট থাকলে ডেটা স্টোর করে রাখতে পারে, কারেন্ট চলে গেলে সে আর ডেটা স্টোর করে রাখতে পারে না। ঠিক আছে? সো হোপফুলি তোমরা রেজিস্টারের বেসিক আইডিয়া বুঝতে পারছো। রেজিস্টারের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন আমরা তার গঠন অনুযায়ী, হ্যাঁ, স্ট্রাকচার অনুযায়ী তাকে দুই ভাগে ভাগ করতে পারি। স্ট্রাকচার অনুযায়ী তাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার প্যারালাল লোড রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার একটু আগে নাম শুনছিলাম, শিফট রেজিস্টার কিন্তু একটু আগে নাম, এটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। এটা হচ্ছে গঠনের উপর, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আরেকটা আছে কাজের উপর ডিপেন্ড করে, তার কাজের প্রকৃতির উপর ডিপেন্ড করে আমরা রেজিস্টারকে ভাগ করতে পারি তিন ভাগে। একটাকে বলা হয় এএলইউ, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্পেশাল। এএলইউ রেজিস্টার, হ্যাঁ, এএলইউ তে ইউজ করা হয় অ্যাকুমুলেটর বলতে পারো এটাকে, অ্যাকিউমিউলেটর। তারপর হচ্ছে জেনারেল পারপাস, একটা হচ্ছে স্পেশাল পারপাস। এগুলো ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট যদি তোমার কাছে কোয়েশ্চেন আসে গঠন অনুযায়ী রেজিস্টার কত প্রকার, তুমি যাতে বলতে পারো যে গঠন অনুযায়ী রেজিস্টার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, বা এটাকে অন্য নামে বাফারও বলা হয়। আর একটা হচ্ছে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার কোথায় দেখছিলা? এই যে তোমাদের কিন্তু সিরিয়াল অ্যাডারে আমি শিফট রেজিস্টার নামে দুইটা রেজিস্টার দেখাইছিলাম, যাদের কাজ হচ্ছে ডেটাকে শিফট করে দেয়া, একটা একটা করে পাঠানো। এই সংখ্যা থেকে একটা বিট পাঠাবে, এই সংখ্যা থেকে প্রথম বিটটাকে পাঠাবে, এরপরে কি করবে, আবার এই পরের বিটটাকে পাঠাবে, সেকেন্ড বিটটাকে পাঠাবে, এরপরে আবার তৃতীয় বিট এখানে তৃতীয় বিটকে পাঠাবে, এরপরে চতুর্থ বিটকে পাঠাবে। তাহলে এগুলোকে বলা হয় শিফট রেজিস্টার। এর মধ্যে ডেটা সে সংখ্যাকে রাখছে, স্টোর করছে, এই যে 1011 1001 এই দুটো সংখ্যাকে স্টোর করছে, ঠিক আছে। সাথে সাথে সে কি করে, একটা একটা করে পাঠায় দেয়, মানে শিফট করে দেয়, সে ডানে শিফট করে দেয়। তার মানে একটা বিট চলে যাও, আবার চলে যাও, আবার চলে যাও, আবার চলে যাও, ভাবে করে করে সে বিটগুলোকে ট্রান্সফার করতে পারে। এগুলোকে বলে শিফট রেজিস্টার। আর প্যারালাল লোড রেজিস্টার কেমন? প্যারালাল লোড রেজিস্টার হচ্ছে অনেকটা আমাদের প্যারালাল অ্যাডারের মতো, যে সবগুলো ইনপুট একবারে আসে, সবগুলো আউটপুটও একবারে চলে আসে। প্যারালাল অ্যাডার দেখছিলাম না, যে সবগুলো সংখ্যা আসে, যোগ হয়ে একবারে সামেশন পেয়ে যাই, আমি সাম পেয়ে যাই। এরকম প্যারালাল লোড রেজিস্টারটাও এরকম, যে ইনপুট গুলো একসাথে আসতেছে, যেগুলো তোমাকে স্টোর করে রাখতে হবে, তারপর সেগুলো স্টোর হয়ে একসাথেই তোমার আউটপুটে বের হয়। আমি দেখাবো মেইনলি হচ্ছে এই প্যারালাল লোড রেজিস্টার দেখাবো, আর হচ্ছে শিফট লোড রেজিস্টারটা হালকা করে আলোচনা করে নেক্সট দিন আমরা কাউন্টার দেখে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। ঠিক আছে? সো আমি নেক্সট ক্লাসের জন্য রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নেক্সট উইকের 4টা ক্লাস, প্রথম ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে থিওরি, তারপর বাকি সেকেন্ড আর থার্ড এই ক্লাসটাতে আমরা সিকিউ দেখব, বোর্ড সিকিউ। আর ফোর্থ ক্লাস মানে নেক্সট উইকের শুক্রবার আমরা আমাদের এমসিকিউ দেখে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার শেষ করে দিতে পারবো। তাহলে আমাদের চ্যাপ্টার কিন্তু
আগামী সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। সো ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কিছু জানার থাকে, আমি জানি এই টপিকগুলো একটু কঠিন, এটা কঠিন লাগবে স্বাভাবিক, আসলেই কঠিন এটা, বাট এখান থেকে প্রশ্ন অতটা আসে না। হ্যাঁ, প্রশ্ন আসে না, আর আমি যতটুকু পড়াবো ততটুকুর মধ্যে কোশ্চেন আসবে, দেখবা। ঠিক আছে, সো এর বেশি আর জানার দরকার নাই। তোমরা এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাস। হ্যাঁ, ঘুম পাবে, কারণ এটা অনেক বোরিং একটা টপিক। আল্লাহ হাফিজ।